ওকে, আসসালামু আলাইকুম। ফাইন। সো তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, হোপফুলি সব কিছু দেখা যাচ্ছে। ওকে, সো আমরা আমাদের আজকের ক্লাস আমরা আরম্ভ করি। অ্যান্ড গত ক্লাসে আমরা কতটুকু পর্যন্ত পড়েছিলাম আমাকে একটু জানিয়ে দাও। সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবা প্লিজ। আচ্ছা, গত ক্লাসে আমরা কতটুকু পর্যন্ত পড়েছিলাম আমি একটু চেক দিই। মেয়েটি প্রথমে যে আর্তনাদ করিয়ে চুপ করিয়ে গেল, মৃত্যুঞ্জয় রুদ্ধ পাগলের মতো হয়ে সভ্য ভাষা গালি গালাজ করতে। আচ্ছা, বুঝতে পারছি কতটুকু পর্যন্ত পড়ছি। ঠিক আছে, ওকে ফাইন। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা আলোচনা শুরু করে দিই নাকি ভাইয়া? আমি একটু চেক করি, দাঁড়াও আবার একটা দেখি কালকে আসলে কতটুকু পর্যন্ত পড়েছিলাম। সবাই একটু জয়েন হও। মেয়েটি প্রথমে সে একবার আত্মনাদ করিয়া, এই যে এই স্লাইড মনে হয় যে গত ক্লাসে আমাদের লাস্ট স্লাইড ছিল। এম আই রাইট? ঠিক আছে, যা পড়াবো আমি তা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে, আর সেটা পড়েই পরীক্ষায় কোপ দিয়ে দিতে পারবা, বুঝছো? যদি তুমি আমার ট্র্যাকে থাকো। আর আমার ট্র্যাকে না হাঁটলে জীবনে দুঃখ আছে। ঠিক আছে, আর পূজার ছুটি পাবা। পূজা আর একটু কাছে আসুক, তারপরে ইনশাল্লাহ। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটু পর্যন্ত মনে পড়েছিলাম। আমি সঙ্গে চলিলাম, এটুকু তার গায়ে দুর্বলতা ছিল। এটা কি লাস্ট স্লাইড? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। মেয়েটি প্রথমে সেই একবার আর্তনাদ করিয়া, এই স্লাইডটা আমরা পড়লাম। এরপর দেখো, এরপরে হচ্ছে কেননা আমিও বারবার সঙ্গে ছিলাম, কেননা আমিও বরাবর সঙ্গে ছিলাম, মানে আমিও তাদের সঙ্গে ছিলাম, কিন্তু কোথাও আমার মধ্যে একটু দুর্বলতা ছিল, অর্থাৎ বিলাসীর প্রতি আমার মধ্যে একটা কি ছিল, একটা দুর্বলতা ছিল। বাহিরের কমেন্ট করিও না প্লিজ। আমি তার গায়ে হাত দিতে পারি নাই, অর্থাৎ তার গায়ে আমি কি করতে পারি নাই, হাত দিতে পারি নাই, বরঞ্চ কেমন জানি কান্না পাইতে লাগলো। সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামের বাহির করিয়ে দেওয়া উচিত বটে, কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করতেছি সেও কিছুতে মনে করলাম না। অর্থাৎ সে না হয় অন্যায় করছে, আমরা ধরলাম, কিন্তু আমরা যে ভালো কাজ করতেছি এরকম না। কিন্তু আমার কথা যাক, আপনারা মনে করিবেন পল্লী গ্রামের উদারতা একান্তই অভাব। আপনারা মনে করতেছেন যে একটা মানুষ প্রেম করে বিয়ে করছে, প্রেম করে না সরি, মানে ব্রাহ্মণ একটা সাপুরে মেয়েকে বিয়ে করছে, আমাদের এই জন্য আমরা তাকে টেনে হিসেবে বের করে দিচ্ছি, আমাদের মধ্যে উদারতা নাই। আপনি এটা মনে করতেছেন পল্লীগ্রামের মধ্যে উদারতা নাই? বরঞ্চ বড়লোক হইলে এমন ঔদার্য, ঔদার্য মানে কি বিনয়,
আমাদের বিনয় তখন কি করে, আমরা প্রকাশ করি যে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। অর্থাৎ গরিবের বেলায় যত দোষ, গরিব যাই করুক একটুক করলে এটা শাস্তি এত বড়, আর বড় লোক করলে সেগুলো কি নাই, কোনো ঝামেলা নাই। কথা বুঝছো? যেমন দেখবা কয়দিন পর পর ভোক্তা অধিদপ্তরের এক লোক গিয়ে দেখবে যে রাস্তার পাশে যে ডাব বেচে এরে গিয়ে জরিমানা করে, রাস্তার পাশে যে মিষ্টি বেচে ওরা গিয়ে জরিমানা করে। কিন্তু বসুন্ধরা, যমুনা, ফিউচার পার্ক, বড় বড় শপিং মলে গিয়ে কখনোই কিন্তু এদেরকে কিন্তু মামলা করে না, যে আপনারা এদেরকে কিন্তু জরিমানা করে না যে আপনারা 1000 টাকার পাঞ্জাবি, 1000 টাকার শাড়ি আপনারা কেন 1 লাখ টাকা বিক্রি করেন। তো এই জন্য বলছে যে যখন গরিব হবে, মৃত্যুঞ্জয় গরিব বিধায় আমরা তার জন্য আমরা তাকে এই শাস্তি দিতেছি। কিন্তু বড়লোক হইলে দেখতেন আমাদের কি উদারতা, ঠিক আছে? ঔদার্য মানে কি উদারতা বা বিনয়। ওকে, আচ্ছা। এই মৃত্যুঞ্জয়টাই যদি না তাহার হাতে ভাত খাইয়ে অমার্জনীয় অপরাধ করতো, অমার্জনীয় মানে কি, মার্জনা করা যায় না, ক্ষমা করা যায় না, অপরাধ করিত, তা হইলে তো আমাদের এত রাগ হইতো না। আর কায়াতের ছেলে সঙ্গে সাপুরে মেয়ের নিকা, নিকা মানে কি বিয়ে, অর্থাৎ এই হচ্ছে কায়াত বংশের ছেলে মৃত্যুঞ্জয়, সে একটা সাপুরে মেয়েকে বিয়ে করেছে। এই যে হাসি বা উড়াইবার কথা নয়, এখান থেকে এই বছর প্রশ্ন আসছে যে এই যে সাপুরে মেয়েকে, কায়াতের ছেলে সাপুরে মেয়েকে বিয়ে করছে, এটা একেবারে হাসিয়া উড়াইবার কথা না, এটা একেবারে হেসে ফেলে দিবে এরকম না। কিন্তু কাল করিল, কাল মানে হচ্ছে অপরাধ, অন্যায়, কিন্তু কাল করেছে যে ভাত খাইয়া, অর্থাৎ ভাত খেয়ে সে পাপ করেছে। হোক না 2.5 মাসের রুগী, হোক না সে শয্যাশায়ী, সে 2.5 মাসের রুগী, শয্যাশায়ী, শয্যাশায়ী মানে হচ্ছে শুয়ে থাকে, এমন সে না হয় শুয়ে থাকে, তাই বলিয়ে ভাত নয়, লুচি নয়, সন্দেশ নয়, পাঠার মাংস নয়, ভাত খাওয়া যে অন্য পাপ। মানে তুমি বিয়ে করছো, খুড়ার আফসোস, বিয়ে করছো বাবা, বউর হাতে তুই লুচি খা, তুই সন্দেশ খা, তুই পাঠার মাংস খা, তুই ভাত কেন খাইতে গেল, তুই সব খাইতে পারবি, তুই তোর বউয়ের হাতে সব খাইতে পারবি, কোনো সমস্যা নেই, তো যা খাইতে মন চায় তুই খা, তোর বিয়ে করা বউ তো যেমনি ইচ্ছে এমনি। কিন্তু বাবা ভাত খাওয়া যাবে না, বলছে ভাত খাওয়া যে অন্য পাপ। অন্য পাপ মানে কি, এটা অনেকেই জানে না, আজকে নতুন শিখবা তানভীর ভাইয়ের ক্লাসে, জীবন অনেকবার বিলাসী পড়ছো, কিন্তু অন্য পাপ মানে কি এটা জানো না। শোনো, সাপের দেবী মনসা, সাপের দেবী মনসা, এখানে দেখবা মনসার কথা উল্লেখ আছে। পশুর দেবী, পশুদের দেবী চণ্ডী, খাদ্যের দেবী অন্নদা, এই জন্য বলছে ভাত খাওয়া অন্য পাপ। এই ভাত অন্ন দেবী অন্নদা দেয়, এই জন্য বলছে অন্ন পাপ, বুঝছো? এই জন্য এই অন্ন পাপ বলতে বুঝায় কি, অন্ন পাপ, বুঝছো? অন্নধা দেবী অন্নদা থেকে, আবার অন্ন শব্দের আরেকটা অর্থ হচ্ছে খাবার, বুঝছো? খাদ্যের দেবী দেবী অন্নদা, তো এই জন্য বলছে কি এটা হচ্ছে কি অন্ন পাপ। আবার দেখবে বিদ্যার দেবী সরস্বতী, প্রথম ক্লাসে পড়েছি, মা সরস্বতী তাদের বর দিবেন কি করিয়া, ঠিক আছে? তাদের যন্ত্রণায় কোথায় যে মুখ লুকাইবেন ভাবিয়া পান না। সে তো আর সত্যি সত্যি মাপ হওয়া যায় না, তা না হয় পল্লীগ্রামের সংকীর্ণ চিত্ত নয়। 4 কোষ হাঁটা বিদ্যা যেসব ছেলেদের পেটে, তারাই বড় হইয়া একদিন সমাজের মাথা হয়। অর্থাৎ এই যে আগেই বলছি 4 ক্রোশ পথ হেঁটে গিয়ে বিদ্যা অর্জন করে, যা এই তারাই তো একদিন সমাজে এইসব নিয়ম নীতি বের করে। দেবী বিনা পানির বড় সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া। একটু সলভ করো, বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কি করে কাল করলো বলতো? বুঝছো মানে ঘটনা, বুঝছো? যে সে বেটা বিয়ে করছে, সে তার বউরে যা ইচ্ছা যেমনি ইচ্ছা কত কিছু কইরা মালাইতেছে, বললো যে বিয়ে করছে, কয়দিন পর বাচ্চা হয়তো হইব, কিন্তু ভাত খাওয়া যাইব না বউর হাতে। কথা বুঝছো? খুড়ার লজিক শুনো। তাহলে এটা কি বলতো? ভাত খেয়ে। ওকে, আচ্ছা। খ, এই তো ইহাই কিছুদিন আগে প্রাতঃস্মরণীয়। প্রাতঃস্মরণীয় বলতে মানে ঘুম থেকে, সকালে ঘুম থেকে উঠে যাকে স্মরণ করার যোগ্য এমন মানুষ। তো প্রাতঃস্মরণীয় মানে কি, সকালে ঘুম থেকে উঠে স্মরণ করার যোগ্য। প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয় বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে বছর 2 কাশী বাস করিয়া যখন ফিরিয়ে আসলেন, এই স্বর্গীয় মুখোপাধ্যায়, এই মুখোপাধ্যায় সাহেবের তার পুত্রবধূ কাশী বাস করেছে। এই কাশী বাস মানে কি, কাশী একটা স্থান ভারতের, এই স্থানে 2 ধরনের কাজই হয়। এই স্থানে খুব, এটা মূলত মানে তীর্থস্থান, খুব পবিত্র জায়গা, এখানে মানুষ ধর্মীয় কাজ, উপাসনালয়, বুঝছো? আবার একই দিকে এই কাশীতে আকাম হয়। আকাম মানে বুঝো, পতিতালয়, পতিতালয়। যেমন মাজারগুলোতে দেখবা যে একদিকে মানুষজন নামাজ পড়া চোখ ভাষায় লাইতেছে মুনাজাত ধরে, আরেকদিকে দেখবে যে সিদ্ধি টানতেছে, আরেকদিকে মানুষ সিদ্ধি টানতে। তো এই জন্য বলছে কাশীবাস। তো এখানে মূলত বলছে কাশীবাস বলতে এখানে বোঝানো হচ্ছে পতিতালয়। অর্থাৎ এই স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয় তার পুত্রবধূ এই কাশীতে গিয়ে মানে পতিতালয় গিয়ে মানবিক কাজে
অনেক বড় মানবিক কাজ করে এসেছেন, অনেক বড় মানবিক কাজ করে এসেছেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণে। সে হয়তোবা ভেবেছিল কাজ করবে, কিন্তু কাজ করতে গিয়ে সে আসলে অন্য কাজ করে চলে আসছে ভুল ক্রমে, সে নিজেও ভাবেনি। এখন ঘটনা এখানে শেষ হলেই পারতো। তো এই স্বর্গীয় মুখোপাধ্যায় তার পুত্রবধূ যখন কাশীবাস করিয়া গেলেন, তখন নিন্দুকেরা কানাকানি করতে লাগলো যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার, আর পাছে তাহা বেহাত হয়। তো তারপর সেটা হাতছাড়া হয়েছে। এই ভয়ে ছোটবাবু অনেক চেষ্টা করে পরিশ্রম করার পর বৌঠানকে যেখান হইতে ফিরাইয়া আনিয়াছেন সেটা কাশী বটে, মানে কাশী বটে বলতে বুঝাচ্ছে আর কি যে সেটা আসলে পতিতালয় বটে। যাই হোক, ছোটবাবু তার স্বাভাবিক ঔদার্য গ্রামের বারোয়ারি পূজায় বাবদ 200 টাকা দান করলেন। বারোয়ারি পূজা মানে সম্মিলিত সবাই মিলে যখন অংশগ্রহণ করে এই পূজায় ছোটবাবু এবার কি করলেন, যেহেতু তার বৌঠান মানবিক কাজ করে আসছে, সমাজের মানুষ তো খারাপ জানতে পারে, এজন্য তিনি কি করলেন, ঔদার্য তিনি কি করলেন, এই পূজাতে তিনি 200 টাকা দান করলেন, 200 টাকা দিলেন পূজাতে। 5খানা গ্রামের ব্রাহ্মণ সদক্ষিণা উত্তম ফলাহার, ফলাহার মানে হচ্ছে খাওয়ার দাওয়ার, ফলাহার প্রত্যেক সৎ ব্রাহ্মণের যখন একটা করিয়া কাঁসার মানে হচ্ছে টিন, কাঁসার গ্লাস দিয়া বিদায় করলেন। প্রত্যেকের হাতে একটা টিনের গ্লাস দিলেন, গ্লাস মানে খাবার দাবার খাওয়াইছে, ফলাহার করাইছে, ব্রাহ্মণদেরকে খাওয়াইছে। তখন ধন্য ধন্য পড়িয়া গেল, তখন গ্রামের মানুষ সবাই প্রশংসা করতে লাগলো, মানে বুঝাইছে যে তারা বড়লোক দেখে তাদের পুত্রবধূ কাশীতে গিয়ে মানবিক কাজ করে আসে, মানবিক কাজ করে আসার পরে তারা পূজাতে 200 টাকা দেয় আর তারা ব্রাহ্মণদেরকে খাওয়ায়। এজন্য গ্রামে তাদের প্রশংসার আর শেষ নাই, মহৎ কাজ করে ফেলছে। মানে কেউ পতিতালয় গিয়ে, এখনকার প্রেক্ষাপটে কেউ পতিতালয় গিয়ে অনেক বড় মানবিক কাজ করে এসে, অনেক মানুষকে খুশি করে এসে, অনেক মানুষের মনের আকাঙ্ক্ষা পূরণ করে এসে কি করলো, মসজিদে টাকা দিল, হুজুরদেরকে খাওয়াই দিল ভালো করে। এবার গ্রামের মানুষ বলে, আল্লাহ কি মহৎ কাজ করছে, কত বড় মহৎ কাজ করছে, টাকা দিল মসজিদে, আবার কি করলো, হুজুরটাকে আবার ভালো করে খাওয়াই দিছে, মাংস, বিরিয়ানি, কোরমা, পোলাও, অনেক বড় কাজ করছে। তখন গ্রামের মানুষরা কি করলো, ধন্য ধন্য বলা লাগতো, বুঝছো। এমনকি পথে আসিতে অনেকেই দেশে এবং দশের কল্যাণের নিমিত্তে কামনা করতে লাগলেন। এমন সব যারা বড় লোক, তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সদনুষ্ঠানের আয়োজন হয় না কেন? বিলাসী গল্প অবলম্বন পূজা বাবদ কত টাকা দান করেছিলেন বলতো? ও দ্রুত, তাহলে এটা কি হবে বলো, 200 টাকা। ওকে, কিন্তু যাক, মুহূর্তের কাহিনী আমাদের অনেক আছে। এটা একটু খোঁচা মেরে বলছে যে আমাদের এরকম মুহূর্তের কাহিনী অনেক আছে, যোগ যোগ সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেক পল্লীবাসীর দ্বারে স্তূপাকার হয়ে উঠেছে। তোমরা বলছো ভাইয়া আপনি একটু আসতে পারেন, আমি কিন্তু আসতে অনেক আসতে পারাইতেছি, অনেক প্রচুর আসতে পারে, মানে আসতে না অ্যাকচুয়ালি, মানে মানে অফলাইনে এটা কথা মনে পড়ছে না বলি, মানে এটা বলবো যে স্লো স্লো, ধীরে ধীরে, নট আস্তে, ধীরে, ঠিক আছে। তো এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেকে ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করেছি। চরিত্রেই বলো, ধর্মেই বলো, সমাজেই বলো, আর বিদ্যাতেই বলো, শিক্ষাতেই একেবারে পুরো হয়ে আছে, মানে আমাদের একদম সবকিছু পুরো হয়ে আছে। এখন শুধু ইংরেজদেরকে কষিয়া গালাগালি করতে পারলেই দেশটা উদ্ধার হয়ে যায়। এখন মানে এমন একটা ভাব ধরে, খালি ইংরেজদেরকে গালিগালাজ করে, ইংরেজরা এই করছে ওই করছে, কিন্তু নিজেই যে আসলে ঠিক নাই সেটা না। এই জন্য বলছে যে ইংরেজদেরকে এখন খালি বৎসর খানেক গত হইয়াছে, মশার কামড় সহ্য করতে না পারিয়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা, মানে সন্ন্যাসীগিরি শেষ করে ইস্তফা দিয়ে ঘরে ফিরিয়াছি। একদিন দুপুরে ক্রোশ 2 দূরে মালোপাড়ার ভিতর দিয়ে চলিয়াছি। মালোপাড়া মানে হচ্ছে যেখানে সাপুরেরা বাস করে। এই মালোপাড়ার ভিতর দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি একটা কুটিরের ধারে, কুটির মানে হচ্ছে ঘর, একটা ঘর, ধার মানে হচ্ছে দরজায়, একটা ঘরের দরজায় বসিয়া মৃত্যুঞ্জয় তার মাথায় গেরুয়া রঙের পাগড়ি, গেরুয়া রঙের একটা পাগড়ি, এই পাগড়ি সে পরে আছে, বড় বড় দাড়ি, চুল, গলায় রুদ্রাক্ষ ও পুতির মালা, রুদ্রাক্ষ এবং পুতির মালা। দেখবা যে এরকম যারা ইয়া আছে, মানে সাপুরে আছে, ওরা দেখবা যে এরকম মালা টালা পরে, এইগুলোর কথাই বলছে। কে বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয়, কায়াস্থের ছেলে, কায়াস্থের ছেলে একটা 1 বছরের মধ্যে জাত দিয়ে একেবারে পুরোদস্তু সাপুরে হইয়া গেল। কায়াস্থের ছেলে একটা মেয়েকে বিয়ে করে সে একদম পুরোদস্তু সাপুরে হয়ে গেছে, পাগড়ি পরে, মাথায় রুদ্রাক্ষ, পুঁতি পরে, এটাই বলছে এখানে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, বাহিরের কমেন্ট করবে না, আমি কিন্তু নিষেধ করতেছি, বাহিরের কমেন্ট করবে না প্লিজ।
এই প্লিজ বাইরের কমেন্ট করবে না, আমি কিন্তু আবার বলছি বাইরের কমেন্ট করবে না, এগুলো অনেক বড় গদ্য, প্রশ্ন সলভ করো। এই গল্পগুলো অনেক বড়। এখন ক্লাসে যখন উল্টাপাল্টা বাজে কমেন্ট করো তাহলে কিন্তু আলটিমেট সময় লস হয়। এই কাজটা কেউ করিও না দয়া করে। কায়াস্থ হচ্ছে বংশ, বংশ। কায়াস্থ মানে কি? বংশ। ওকে, কায়াস্থ হচ্ছে বংশ। এটা কি হবে বলো তো? উত্তর হচ্ছে নেড়া কোথায়? কুটিরের ধারে। এটা খুব ইম্পর্টেন্ট, মানে কুটিরের দরজায়। কায়স্থ বলতে বোঝায় যে উঁচু বংশের ছেলে। এরপর খেয়াল করো, বলছে কত শীঘ্র তাহারা 14 পুরুষের জাত বিসর্জন দিয়ে আরেকটা জাত হইয়া উঠতে পারে। অর্থাৎ 14 পুরুষ যেই জাতে ছিল সেই জাত বাদ দিয়ে তারা আরেকটা জাতে চলে গেল। সে এক আশ্চর্য ব্যাপার। ব্রাহ্মণের ছেলে মেথরানী বিবাহ করিয়া মেথর হইয়া গেছে। ব্রাহ্মণের ছেলে মেথরের মেয়ে বিয়ে করছে, বিয়ে করে সে হয়ে গেছে কি? মেথর। তাহাদের ব্যবসা অবলম্বন করিয়াতেছে। এ বোধ করি আপনারা সবই শুনিয়াছেন। আমি সৎ ব্রাহ্মণের ছেলে এন্ট্রাস, এন্ট্রাস মানে হচ্ছে বর্তমান যে মেট্রিক পরীক্ষা, এটা আর কি। এন্ট্রাস পাশ করিয়া ঢোমের মেয়ে, ঢোম মানে বুঝো যারা মৃতদেহ সৎকারের কাজ করে তাদের, ঢোমের মেয়ে বিবাহ করিয়া ঢোম হইতে দেখেছি। অর্থাৎ আমি এটাও দেখেছি যে ঢোমের মেয়ে বিয়ে করে ছেলে মেট্রিক পরীক্ষা পাশ করছে, এই ছেলেও কি হয়ে গেছে? ঢোম হয়ে গেছে। এখন সে দুসুনি, এই দুসুনি মানে কি? চাল দেওয়ার জন্য ওই যে বিভিন্ন যে ঝুড়িগুলো ব্যবহার করে, এগুলা কুলো বুনিয়া বিক্রি করে, শুয়োর চড়ায় এবং সে শুকর চড়ায়, এগুলো হচ্ছে এখন তার কাজ। ভালো কায়স্থের সন্তান কসাইয়ের মেয়ে বিবাহ করিয়া কসাই হইয়া যাইতেও দেখেছি। কায়স্থ পরিবার, উঁচু বংশের ছেলে, সে কসাইয়ের মেয়ে বিয়ে করে সে কসাই হয়ে গেছে। আজ সহস্তে গরু কাটিয়া বিক্রি করে, তাহাকে দেখিয়া কাহার সাধ্য বলে কোন কালে সে কসাই ভিন্ন আর কিছু ছিল। তাকে দেখে জীবনেও কেউ বুঝবে না যে সে জীবনে কায়স্থ পরিবারের ছেলে ছিল, মনে হচ্ছে জন্মগতভাবে সে কসাই। তো এটা দ্বারা কি বুঝলাম? যে এরপর দেখো, কারণ সকলেরই ওই একই হেতু, হেতু মানে হচ্ছে কারণ, সকলের ওই একই কারণ। কারণটা কি? বেডি মানুষ। অর্থাৎ যে যেমন বিয়ে করবে, যে যার লগে বলে না সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ, যে যেমন বিয়ে করবে তার এমন হবে। আমার এক স্টুডেন্ট ছিল ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে চান্স পাইছে, ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। তা আমি ওকে টিউশন করানোর জন্য আমার আরেকটা স্টুডেন্টের বাড়িতে পাঠালাম, বাসায় আরেকটা মেয়ের বাসায় পাঠালাম। ওই মেয়ে বানাইতো টিকটক। ছেলে এই মেয়ের সাথে প্রেম করে, ছেলে হাফেজ, আল্লাহওয়ালা, দাড়ি, টুপি, পাঞ্জাবি, ছেলে এখন টিকটক বানায়। টিকটক আলা মেয়ের লগে প্রেম করে এখন টিকটক বানায়। তো এই জন্য বলছো সকলের ওই একই হেতু। আমার তাই তো মনে হয় এমনই করিয়া এত সহজে পুরুষের যাহারা টানিয়া নামাইতে পারে তাহারা কি এমনিতেই অবলীলা ক্রমে তাহাদের ঠেলিয়া উপরে উঠতে পারে না? অর্থাৎ যেই বেডি মানুষ তাদেরকে এত নিচে নামায় ফেলতে পারে, সেই বেডি মানুষকে পুরুষরা, বেডি মানুষরা তো পুরুষদেরকে উপরেও টেনে তুলতে পারে। যে পল্লী গ্রামে পুরুষদের সুখ্যাতি আজ পঞ্চমুখ হইয়া উঠিয়াছে, গৌরবটা কি একা শুধু তাদের? অর্থাৎ এই যে গৌরব আছে, পুরুষদের গৌরব তো শুধু তাদের না, এর পিছনে নারীদেরও হাত থাকে। শুধু নিজে জোরে এত দ্রুত নিচে নামিয়ে নিয়েছে, অন্দরের ভিতর থেকে কি এতটুকু উৎসাহ, এতটুকু সাহায্য আসে না? অন্দর বলতে ভিতর, ঘরের ভিতর, ঘরের ভিতর থেকে তারা কি কোনো উৎসাহ পায় না? এতটুকু সাহায্য আসে না। কিন্তু থাক, ঝোঁকের মাথায় হয়তো বা অনধিকার চর্চা করিয়া বসিব। কিন্তু আমার মুশকিল হইয়াছে এই যে আমি কোনো মতেই ভুলতে পারি না দেশের 90 জন নরনারী ওই পল্লী গ্রামেরই মানুষ, সেজন্য কিছু একটা আমাদের করা চাই। যাক, বলিতেছিলাম যে দেখিয়া কে বলিবে যে এই মৃত্যুঞ্জয়, কিন্তু আমাদের সে খাতির করিয়া বসাইলো। বিলাসী পুকুরে জল আনতে গিয়েছিল, আমাকে দেখিয়া সেও ভারী খুশি হইয়া বারবার বলিতে লাগিল, তুমি না আগলালে সে রাত্রিতে আমাকে তারা মেরেই ফেলতো, আমার জন্য কতই না মায়ের তুমি না জানি খেয়েছো। অর্থাৎ তুমি আমাকে সেভ করেছো, যখন মারতেছে তখন নেরা বিলাসীকে কি করেছে? সাইড করেছে। কথায় কথায় শুনিলাম পরদিনে তাহারা উঠিয়া আসিয়া ক্রমশ ঘর বাঁধিয়া বাস করিতেছে। অর্থাৎ তারা তার পরদিনে এখানে চলে এসে বাস করতেছে এবং সুখে আছে। সুখে যে আছে এই কথা আমাকে বলার প্রয়োজন ছিল না, শুধু তাহাদের মুখের পানে চাহিয়া আমি বুঝলাম, তাদের মুখের দিকে তাকাই আমি বুঝলাম যে আসলে তারা খুব যথেষ্ট সুখে আছে। তাই শুনিলাম আজ কোথায় নাকি তাহাদের সাপ ধরিবার বায়না আছে। তারপরে বললো যে আজ তাদের সাপ ধরার বায়না আছে, অর্থাৎ চুক্তি। কারো ঘরে সাপ ঢুকলে তো তারা কি করে? টাকা দেয়, এরপর মৃত্যুঞ্জয়েরা কি করে? গিয়ে সাপ ধরে দেয়। বুঝছো? তাহারা প্রস্তুত হইয়াছে, আমিও অমনি সঙ্গে যাইবার জন্য লাফাইয়া উঠিলাম। ছেলেবেলা হইতে দুটো জিনিসের প্রতি আমার শখ ছিল। এক ছিল গোখরা, কেউ কেটে সাপ ধরিয়া পোষা, সাপকে পালন করা, পোষা। আরেক ছিল মন্ত্র সিদ্ধ হওয়া, মন্ত্র শেখা।
সিদ্ধ হওয়ার উপায় তখনও খুঁজিয়া বাহির করিতে পারি নাই, কিন্তু মৃত্যুঞ্জয়কে ওস্তাদ লাভ করিবার আশায় আনন্দ উৎফুল্ল হয়ে উঠিলাম। মৃত্যুঞ্জয় আমার ওস্তাদ, তার থেকে আমি এই সাপ ধরার মন্ত্র শিখব। সে তাহার নামজাদা শ্বশুর শিষ্য, অর্থাৎ তার নামজাদা, তার শ্বশুরের অনেক খ্যাতি ছিল, সে তার শ্বশুরের শিষ্য। সুতরাং মস্ত লোক আমার ভাগ্য আকস্মাৎ এমন সুপ্রসন্ন হইয়া উঠিবে, অর্থাৎ আমার ভাগ্য খুলে গেছে, তাহা কে ভাবিতে পারত। কিন্তু শক্ত কাজ এবং ভয়ের কাজ বলিয়া প্রথমে তাহারা উভয় আপত্তি করতে লাগলো। তারা সবাই প্রথমে ন্যাড়াকে নিষেধ করলো যে এই কাজ করিও না, কিন্তু আমি এমনই নাছর বান্দা মানে কি যে ছাড়ে না, আমি এটা করবই, হইয়া উঠিলাম যে মাস খানেকের মধ্যে আমাকে সাগরেদ করিতে মৃত্যুঞ্জয় পথ পাইল না। অর্থাৎ আমাকে সে তার সাগরেদ মানে হচ্ছে শিষ্য বানাই নিল। সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখিয়ে দিল এবং কবজিতে ওষুধ সমেত, কবজিতে ওষুধ সহ, সমেত মানে সহ মাথুলি বাঁধিয়ে দিল। মাথুলি মানে হচ্ছে তাবিজ দস্তুর মতো সাপুরে বানায় তুললো, অর্থাৎ আমাকেও কি করলো, একেবারে সাপুরে বানায় তুললো। মন্ত্রটা কি জানি, তার শেষ আমার মনে আছে, ওরে কেউ কেটে তুই মনসার বাহন, মনসা দেবী আমার মা। বলছি না মনসা হচ্ছে কি সাপের দেবী। উলুট পালুট পাতাল ফোর, তারপর কি ঢোরার বিষ তুই নে, তোর বিষ ঢোরার দে, দুধরাজ মণিরাজ কার আজ্ঞে বিষ হরির আজ্ঞে। এর মানে কি তা আমি জানি না, কারণ যিনি এই মন্ত্রের দ্রষ্টা ঋষি ছিলেন, নিশ্চয়ই কেউ না কেউ ছিলেন, তার সাক্ষাৎ কখনো পাই না। অর্থাৎ এই যে মন্ত্র, এটা কে বানাইছে সেটা আমি জানি না, তার সাক্ষাৎ আমি কখনো পাই নাই, এইটার মানে কি সেটাও আমি জানি না। বুঝতেছ? বলো তো, কারো কোনো প্রবলেম আছে? বুঝতেছ? কথা কি বুঝতেছ? আচ্ছা, বুঝছো? না বুঝলে বলিও। অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যা চরম মীমাংসা হইয়া গেল। অর্থাৎ এই যে মন্ত্রটা যেটা আমি পড়েছি, এই মন্ত্রের চরম মীমাংসা হয়ে গেল। অর্থাৎ এই মন্ত্রটা আসলে সত্য নাকি মিথ্যা, সেই মীমাংসাটা হয়ে গেল। কিন্তু যতদিন না হইল ততদিন সাপ ধরার জন্য চতুর্দিকে প্রসিদ্ধ হইয়া গেলাম। এর মধ্যে আমি চারদিকে সাপ ধরার জন্য আমি বিখ্যাত হয়ে গেলাম। সবাই বলা বলি করতে লাগলো, হ্যাঁ ন্যাড়া একজন গুণী লোক বটে, ন্যাড়া খুব গুণী লোক, এটা সবাই বলতে লাগলো। সন্ন্যাসী অবস্থায় কামাখ্যা গিয়ে সিদ্ধ হইয়া আসিয়াছে। এই কামাখ্যা হচ্ছে একটা স্থান, এই জায়গাতে গিয়ে সে এগুলোর উপর কি করেছে, এই সাপ ধরার উপর সে প্রশিক্ষণ নিয়ে এসেছে। এতটুকু বয়সের মধ্যে এত বড় ওস্তাদ হইয়া অহংকারে আমার আর মাটিতে পা পড়ে না, এমনই জো হইল। মানে আমার কাছে মনে হইলো যে আমার এখন অহংকারে আর মাটিতে পা পড়তেছে না। বুঝছো? ধরা মানে হচ্ছে সাপ। বিশ্বাস করিল না শুধু দুজন, মানে আমি যে এত বড় পণ্ডিত হয়ে গেলাম এটা দুজন মানুষ বিশ্বাস করলো না। এক হচ্ছে বিলাসী আর একটা হচ্ছে মৃত্যুঞ্জয়। আমার গুরু যে সে সত্যি ভালো মন্দ কোনো কথাই বলতো না, অর্থাৎ মৃত্যুঞ্জয় ভালো মন্দ কোনো কথাই বলতো না। বিলাসী মাঝে মধ্যে মুখ টিপিয়া হাসিয়া বলিত, ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নাড়াচাড়া করো। তাহলে জানোয়ার বলতে এখানে বোঝানো হচ্ছে কি বলতো? সাপ। জানোয়ার বলতে এখানে বোঝানো হচ্ছে কি? সাপ। বস্তুত 20 দাঁত ভাঙা সাপের মুখ হইতে বিষ বাহির করা প্রভৃতি কাজগুলো এমনই অবহেলার সহিত করিতে শুরু করেছিলাম যেসব মনে পড়িলে আজও গা কাঁপে। অর্থাৎ সাপের যে মুখ থেকে বিষ বের করা, এই কাজগুলো আমরা এত হর হামেশায় এত খামখেয়ালি ভাবে আমি করছি, এগুলো এখন মনে হলে কি হয়, আমার গা শিউরে উঠে। আসল কথা হইতেছে এই যে সাপ ধরাও কঠিন নয়, এবং সাপ দুইটা 2-4 দিন হাড়িতে পুড়িয়া রাখার পরে তাহার 20 দাঁত ভাঙাই হোক আর না হোক কিছুতেই কামড়াইতে চায় না। অর্থাৎ সাপকে তুমি যদি হাড়ির মধ্যে যদি ঢুকাই রাখো 2-4 দিন, তো সাপ এমনিতেই আর কামড়াইতে চায় নাই। চক্র তুলিয়া মানে এভাবে ফোনা তোলে, কামড়াইবার ভান করে, ভয় দেখায়, কিন্তু কামড়ায় না। অর্থাৎ সাপকে তুমি যদি কোন একটা হাড়ির মধ্যে যদি 2-4 দিন রেখে দাও, সে এমনিতেই তোমাকে আর কি করবে না, কামড়াবে না। ন্যাড়া সম্পর্কে সবাই কি বলা বলি করতে লাগলো বলো তো? ন্যাড়া সম্পর্কে এইটা আজকের ক্লাসের পরে তোমাদেরকে এটার পিডিএফ দিয়ে দিব। তাহলে ন্যাড়া সম্পর্কে সবাই কি বলতে লাগলো বলতো? আজকে বৃষ্টি তো হতে পারে যে এটা একটু প্রবলেম। তাহলে ন্যাড়া সম্পর্কে সবাই বলতে লাগলো কি বলতো? ন্যাড়া একজন গুণী লোক বটে। এর আগের লাইনে পড়ে আসছে, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আমি কিন্তু তোমাদেরকে ক্লাসেই সলভ করে দিচ্ছি। ওকে, আচ্ছা। এরপর দেখো, মাঝে মধ্যে আমরা গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত। বিলাসী মৃত্যুঞ্জয় আর ন্যাড়ার সাথে তর্ক করতো। সাপুরেদের সবচেয়ে লাভের ব্যবসা হইতেছে শিকড় বিক্রি করা। দেখবে সাপুরেরা শিকড় বিক্রি করে। এই শিকড় আপনার ঘরে রাখলে আর কখনো সাপ ঢুকবে না, যা দেখা মাত্রই সাপ লাফাইতে পথ পায় না। কিন্তু এর পূর্বে সামান্য একটু কাজ করিতে হইতো। যে সাপটা শিকড় দেখাইয়া পালাইবে তাহার মুখে একটা শিক পুরাইয়া বার কয়েক ছেঁকা দিতে হয়। অর্থাৎ সাপের মুখে তুমি যদি লোহা পুরাই কয়েকবার ছেঁকা দাও, তাহলে সাপ এমনিতেই পালাই যাবে, যাই দেখুক। তারপরে তাকে শিকড় দেখাক আর কাঠি দেখাক না কেন, সে কোথায় পালাইবে তা ভাবিয়ে পান না। অর্থাৎ তুমি যাই দেখাবা এরপর সে কি করবে, সে পালাই যাবে। অর্থাৎ তুমি যদি সাপকে
সাপকে যদি, এখানে এটাই বলছে যে সাপকে যদি তুমি যদি লোহার শিক দিয়ে যদি হিট দাও গালে, তাহলে দেখবা যে সে কাঠি একটা দেখাইলেও সে পালাই যাবে। এ কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি তুলিয়া মৃত্যুঞ্জয়কে বলিত, দেখা এমন করিয়া মানুষ ঠকায় না। মৃত্যুঞ্জয় কইতো, সবাই করে, এতে দোষ কি? বিলাসী বলিত, করুক গে, আমাদের তো খাবার ভাবনা নাই, আমরা কেন মিছেমিছি লোক ঠকাইতে যাই? অর্থাৎ আমরা কেন মিছেমিছি লোক ঠকাইতে যাবো বাবু, আমাদের তো খাবার দাবার আছে, আমরা তো খাবারের অভাবে ভুগতেছি না। আরেকটা জিনিস আমি বারবার লক্ষ্য করিয়াছি, সাপ ধরার বায়না আসলে বিলাসী নানা প্রকারে বাধা দেওয়ার চেষ্টা করত। তো বিলাসী কিভাবে বাধা দিত? আজ শনিবার, আজ মঙ্গলবার, এমন কি কত কি বলতো যে এই দিন সাপ ধরা খারাপ, এই দিন অলক্ষণের দিন, এইসব বলে সাপ ধরা থেকে দূরে রাখতো। মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকিলে সে একেবারে বাগাইয়া দিত। অর্থাৎ কেউ যদি সাপ ধরার জন্য টাকা নিয়ে আসতো, বিলাসী বলতো না, সাপ ধরি না। কিন্তু উপস্থিত থাকিলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাইতে পারতো না। মৃত্যুঞ্জয় যদি উপস্থিত থাকতো, সে নগদ টাকা নিয়ে নিত এবং কাজ করতে চাইতো। আর আমরা তো এরকম নেশার, আমার তো এরকম নেশার মতো হইয়া দাঁড়াইতেছে, নানা প্রকারে তাহাকে উত্তেজিত করিয়া চেষ্টা করার ত্রুটি করিতাম না। বস্তুত ইহার মধ্যে মজা ছাড়া যে কোথায় ছিল তা আমার মনে স্থান পাইত না। অর্থাৎ এটার মধ্যে শুধু মজাই, কিন্তু এই পাপের দণ্ড আমাকে একদিন ভালো করিয়াই দিতে হইল। এই যে সাপ নিয়ে যে এই কাম করলাম, এসব করি, এটার জন্য আমাকে একদিন সেই ফসল, পাপের ফসল একদিন আমি পেলাম। সেদিন ক্রোশ দেড়েক দূরে এক গোয়ালার বাড়িতে, এটা খুব ইম্পর্টেন্ট, গোয়ালার বাড়িতে, গোয়ালা মানে কি, যারা গরুর দুধ দোয় বা যারা গরু পালন করে, তো তারা হচ্ছে গোয়ালা। এই গোয়ালার বাড়িতে সাপ ধরিতে গিয়েছি। বিলাসী বরাবরই সঙ্গে যাইতো, আজও সঙ্গে ছিল। মেটে ঘরে, মেটে মানে হচ্ছে মাটির ঘর, মেটে ঘরের মেজে খানিকটা কুড়িয়া একটা গর্তের চিহ্ন পাওয়া গেল। খানিকটা মাটিগুলো তুলছে, একটা গর্ত পাইছে। আমরা কেউই লক্ষ্য করি না, কিন্তু বিলাসী সাপুরে মেয়ে। বিলাসী তো একেবারে, এরা তো নতুন করে এসে সাপ ধরতেছে, কিন্তু বিলাসী তো সবাই, বিলাসীর বাপ চাচা 14 পুরুষ সাপ ছিল, তার মানে বিলাসীর অভিজ্ঞতা বেশি। সে হেড করিয়া কয়েক টুকরা কাগজ তুলিয়া লইয়া আমাকে বলল, মাথা নিচ করে কয়েক টুকরা কাগজ নিয়ে আমাকে বলল, ঠাকুর সাবধানে খোরো। এখানে মনে রাখবা, বিলাসী নেড়াকে ঠাকুর বলে সম্বোধন করত। ঠাকুর সাবধানে খোরো, সাপ একটা নয়, এক জোড়া তো আছে বটেই, হয়তোবা বেশিও থাকতে পারে। অর্থাৎ বলছে একটা সাপ নয়, এর বেশিও থাকতে পারে। তখন মৃত্যুঞ্জয় কি বলছে? মৃত্যুঞ্জয় বলিল, এরা যে বলে একটাই এসে ঢুকেছে, অর্থাৎ বাড়ির লোকজন বলে যে একটা সাপই তো এসে ঢুকেছে, একটাই পাওয়ার কথা, পাওয়া গেছে। বিলাসী কাগজ দেখাইয়া কইল, দেখছো না বাসা করেছে। মৃত্যুঞ্জয় কইল, কাগজ তো ইঁদুরেও আনতে পারে। বলছে এই যে কাগজ, এটা তো ইঁদুরও আনতে পারে। বিলাসী কইল, দুই হতে পারে, অর্থাৎ ইঁদুরেও কাগজ আনতে পারে, আবার সাপেও আনতে পারে, কিন্তু দুটো আছে আমি বলছি। অর্থাৎ আমি বলতেছি দুইটা আছে। বাস্তবিক বিলাসীর কথাই ফলিল মানে হচ্ছে বাস্তবে পরিণত হলো, এবং মর্মান্তিক ভাবে ফলিল, এবং বিলাসীর কথা মর্মান্তিক ভাবে পরিণত হয়েছে। মিনিট দশকের মধ্যে একটা প্রকাণ্ড খরিশ গোখরা, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে, খরিশ গোখরা ধরিয়া ফেলিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল। কিন্তু সেটাকে ঝাঁপির মধ্যে পুরিয়া ফিরতে না ফিরতে মৃত্যুঞ্জয় উ করিয়া নিঃশ্বাস ফেলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। তাহার হাতের উল্টা পিঠ হইতে ঝরঝর করে রক্ত পড়তেছে। মানে মৃত্যুঞ্জয়কেও একটা সাপে ইতোমধ্যে কি করছে? কামড় দিছে। মৃত্যুঞ্জয়কে একটা সাপে কি করছে? কামড় দিছে। এরপর খেয়াল করে দাও, প্রথমটা সবাই হতবুদ্ধ হইয়া গেলাম, কারণ সাপ ধরিতে গেলে সে সাপ পালাইবার জন্য বেকুল না হইয়া বরঞ্চ গর্ত হইতে এক হাত মুখ বাহির করিয়া ধ্বংসন করে। সাপ ধরতে গেলে তো সাপ পালানোর জন্য পাগল হয়ে যায়, কিন্তু এই সাপ কি করলো? উল্টা কামড় দিল। এমন অভাবনীয় ব্যাপার জীবনে আরেকটি মাত্র দেখেছি। পরক্ষণে বিলাসী চিৎকার করিয়া ছুটিয়া গিয়া আঁচল দিয়ে তাহার হাত বাঁধিয়া ফেলিল এবং যত রকমের শিকড় বাকর সঙ্গে আনিয়াছে সমস্তই তাহাকে চিবাইতে দিল। তো তাকে এগুলো দাঁত দিয়ে চিবাইতে দিল, এগুলো চিবাইলে বিষ কমে যায়। মৃত্যুঞ্জয় নিজের মাধুলি তো ছিলই, তাহার উপরে মাধুলিটাও খুলিয়া তার হাতে বাঁধিয়ে দিল। তাহলে নেড়া কি করলো? মৃত্যুঞ্জয় তো মাধুলি তাবিজ তো ছিল, নেড়ার নিজের মাধুলিটাও মৃত্যুঞ্জয়ের হাতে বাঁধিয়ে দিল। আশা বিষ ইহার উঠবে না, মানে আশা করতে যে বিষ ইহার উঠবে, কিন্তু আমরা সেই বিষ হরিরাজ্ঞে মন্ত্রটা সতেজে বারবার আবৃত্তি করতে লাগলাম। বারবার আবৃত্তি করতে লাগলো কি মন্ত্র। চতুর্দিকে ভিড় জমিয়া গেল। অঞ্চলের মধ্যে যত গুণী ব্যক্তি আছেন সকলে খবর দেওয়ার জন্য দিকে দিকে লোক ছুটিল। বিলাসীর বাপকেও সংবাদ দেওয়া লোক গেল, অর্থাৎ বিলাসীর বাপকেও সংবাদ দিতে গেল। এখানে একটা প্রশ্ন আসে, বিলাসী কি দিয়া মৃত্যুঞ্জয় হাত বাঁধলো বলো তো? বিলাসী বিষ খেয়ে আত্মহত্যা করেছিল, সেটা আমরা পরে জানবো যে আসলে বিলাসী বিষ খেয়ে আত্মহত্যা, একটু বলেই আসতেছে। এই আপু এই আপু, তন্ময় হালকা একটু চিনি দাও, এখানে চিনি কম হয়েছে, হালকা বেশি দিও না।
বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য আমার বই আসতেছে, অলরেডি বইয়ের কাজ চলতেছে, বই প্রায় শেষের দিকে, সেকেন্ড পেপার বইটা প্রায় শেষের দিকে, তো তোমরা বের হলে নিয়ে নিও। আচ্ছা, তো এটা কি হবে বলো তো, আঁচল দিয়ে। হ্যাঁ, আমার মন্ত্র পড়ার আর বিরাম নাই, অর্থাৎ আমি মন্ত্র পড়তেই আসি, এক নাগারে আমি কি করতেছি, মন্ত্র পড়তেই আসি। তথাপি আবৃত্ত সমভাবে চলতে লাগলো, কিন্তু মিনিট 15-20 পরে মৃত্যুঞ্জয় আরেকবার বমি করিয়ে দিল। এই যে বমি করে দেয় মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার আগে এরকম অ্যাক্সিডেন্ট হলে সেক্ষেত্রে বমি করে দেয়, তখন বিলাসী মাটির উপর একেবারে আছাড় খাইয়া পড়িল। আমিও বুঝিলাম আমার শরীর দোহাই বুঝি আর খাটে না। নিকটবর্তী আরো 2-4 জন ওস্তাদ আসিয়া পড়লেন। আমরা কখনো বা একসঙ্গে কখনো বা আলাদাভাবে 33 কোটি দেবদেবীর দোহাই পড়তে লাগলাম। খুব ইম্পর্টেন্ট একটা লাইন, কত কোটির দেবদেবীর দোহাই পড়তে লাগলো? উত্তর হচ্ছে 33 কোটি দেবদেবীর দোহাই পড়তে লাগলো। ঠিক আছে, আমার যে একাডেমিক বই আসবে সেখানে এমসিকিউ থাকবে, সিকিউ থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন, মানে একাডেমিক 100 মার্কের জন্য যা যা দরকার এভরিথিং থাকবে, এভরিথিং। ওকে, এটা একাডেমিক। আচ্ছা, আমি আশা করি যে আমি ধরো অলমোস্ট তোমার 15-20 দিনের ভিতরে কমপ্লিট করে ফেলতে পারবো আশা করি। কিন্তু 20 দোহাই মানিল না, অর্থাৎ 20 কিন্তু কোনো দোহাই মানল না। রোগীর অবস্থা ক্রমে মন্দ হইতে লাগলো, যখন দেখা গেল ভালো কোথায় হইবে না, তখন 3-4 জন মিলিয়া 20কে এমনই অকথ্য অশ্রাব্য গালিগালাজ করতে লাগলো যে 20-এর কান থাকিলে সে মৃত্যুঞ্জয় সেদিন দেশ ছাড়িয়ে পালাইতো। অর্থাৎ মৃত্যুঞ্জয় বলে সে দেশ ছাড়িয়ে পালাইতো। অর্থাৎ বলতে যখন কোনো কাজই হচ্ছে না তখন 3-4 জন মিলে এবার এই 20কে গালিগালাজ করতে লাগলো। এইটা তখনকার মানুষ মনে করো যে 20কে যদি অশ্রাব্য ভাষায় যদি গালিগালাজ করতে একদম তোর মানে এরকম যদি বলে আর কি, যে একদম মা বাপ তুলে যদি 20টা যদি গালি দেয়, তাহলে 20 কি করে, 20 পালাই যায়, এটা তারা মনে করতো আর কি। সেদিন দেশ ছাড়িয়ে, কিন্তু কিছুতেই কিছু হইল না। আরো আধা ঘন্টা ধস্তাধস্তির পরে রুগী তার বাপ মায়ের দেওয়া নাম কি, মৃত্যুঞ্জয় নাম, অর্থাৎ যে মৃত্যুকে জয় করে তার বাপ মা এই নাম দিছে। তার শ্বশুরের দেওয়া মন্ত্র ঔষধি, তার শ্বশুর তাকে যত মন্ত্র ঔষধ যা কিছু শিখেছে সমস্ত মিথ্যা প্রতিপন্ন করিয়া ইহলোকের লীলা সাঙ্গ ত্যাগ করিল। অর্থাৎ বললো যে, বুঝছো, মানে সে মারা গেল, মানে তার বাপ মা তার নাম রাখছে মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করে, কিন্তু সে এই নামটা মিথ্যা প্রমাণ করলো, সে মৃত্যুকে জয় করতে পারেনি। বিলাসী তার স্বামীর মাথাটা কোলে করিয়া বসিয়াছে, সে যেন একেবারে পাথর হইয়া গেছে, অর্থাৎ স্বামীর মৃত্যুর পর বিলাসী একেবারে পাথর হয়ে গেছে। তো এগুলো পারবা। যাক, তাহার দুঃখের কাহিনীটা আর বাড়াইব না, কেবল এতটুকু বলিয়া শেষ করব যে 7 দিনের বেশি বাঁচিয়া থাকা সে সইতে পারল না। অর্থাৎ বিলাসী তার স্বামী মৃত্যুর 7 দিন পর্যন্ত সে বেঁচে ছিল, 7 দিনের বেশি সে নিজে ওই শোক কাটিয়ে সে বেঁচে থাকতে পারলো না। আমাকে শুধু একদিন বলিয়াছে, ঠাকুর আমার মাথার দিব্যি রইলে এসব তুমি কখনো করো না। আমার মাধুলী কবচ মৃত্যুঞ্জয়ের সঙ্গে কবরে গিয়েছে। এই লাইনটা ইম্পর্টেন্ট, অনেকবার প্রশ্ন আসছে। অর্থাৎ মৃত্যুঞ্জয়ের নেরার যে মাধুলী সেটা মৃত্যুঞ্জয়ের কবজে বেঁধে দিয়েছে, সেটাও কি হয়েছে, মৃত্যুঞ্জয়ের সাথে কবরে গেছে। ছিল শুধু 20 হরির আজ্ঞা, কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নয়। অর্থাৎ এই যে 20 হরির যে আজ্ঞা, যে মন্ত্র, এগুলো ম্যাজিস্ট্রেটের আদেশ নয়। ম্যাজিস্ট্রেট যেমন যেইটা বলে এইটাই হয়, এরকমটা নয়। সাপের বিষ যে বাঙালির বিষ নয় তাহা আমিও বুঝিলাম। একদিন গিয়া শুনিলাম ঘরে তো বিষের অভাব নাই, বিলাসী আত্মহত্যা করিয়া মারা গিয়েছে এবং শাস্ত্রমতে নিশ্চয়ই সে নরকে গেছে। সে বিষ খেয়ে বিলাসী কি করছে, মারা গেছে। কিন্তু যেখানেই যাক, আমরা যখন যাইবার সময় আসিবে তখন ওই রূপ কোন একটা নরকে যাওয়ার প্রস্তাব পাইয়াছে, পিছাইয়া দাঁড়াইব না, এইমাত্র বলতে পারি। খুড়ামশাই 16 আনা বাগান দখল করিয়ে অত্যন্ত বিজ্ঞের মতো চারিদিকে বেড়াইতে লাগলেন। অর্থাৎ ওই যে তার খুড়া এবার সে যেহেতু মারা গেছে, কি করলো, ওই যে তার যে ঘর সেগুলো কি করলো, দখল করলো, মানে যে ঘর না, বাগান। যদি অপঘাতে মৃত্যু হয়, ওর যদি না অপঘাতে মৃত্যু, অর্থাৎ মৃত্যুঞ্জয় ও যদি হঠাৎ করে এরকম করে না মরে, তো কার হবে? পুরুষ মানুষ অমন একটা ছেড়ে 10টা করুক না, অর্থাৎ একটা বিয়ে করছো সমস্যা নেই, 10টা কর, সমস্যা কি? তাতে তেমন কিছু যায় আসে না। না হয় একটু নিন্দাই হতো, মানুষজন না হয় একটু নিন্দাই করতো, তাতে সমস্যা কি হতো? মানে আমাদের সাকিব খান 2 দিন পর বিয়ে করে, এরে বিয়ে করে, তাতে কি তার কি সিনেমা কি কম আসতেছে? সে তো সিনেমা, তার কি টাকা কি কম ইনকাম হচ্ছে তো নাইলে মানুষ একটু নিন্দাই না করে, সমস্যা কি? নাইলে মানুষ একটু নিন্দাই করে, তাই না? এটা ছাড়া তো আর তো কিছু না। কিন্তু হাতে ভাত খেয়ে যে মরতে গেলি কেন, মানে তার দুঃখ যে হাতে কেন ভাত খেতে গেলে, নিজে মরলো, আমার পর্যন্ত মাথা হেট করিয়ে গেল, না পেলে এক ফোঁটা আগুন, না পেলে একটা পিন্ডি হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠানে ব্যবহার করা হয়। শ্রাদ্ধ অনুষ্ঠানে মৃতদের কৃত শাস্ত্রবিধি কর্ম, হ্যাঁ, তারপর হচ্ছে কি, মৃতদের উদ্দেশ্যে দেওয়া চালের গোলাকার ঢেলা, এই যে চালের যে গোলাকার ঢেলাটা দেয় এটাকে বলা হয় পিন্ডি। না পেল ভুজ্য উৎসুগ্য কি, যে ভুজ্য উৎসুগ্য হচ্ছে মৃত মানুষ যখন মারা যায় তখন ওই যে ব্রাহ্মণদেরকে খাওয়ায়। আমরা যেমন 4 দিনে খাওয়াই, 40-এ খাওয়াই না,
আলেম ওলামা হুজুরদেরকে ডেকে খাওয়ায়, এরকম ব্রাহ্মণদেরকে খাওয়ানো, এটাকে বলা হয় ভুজ্য উৎসুক। মানে তুই তো মারা গেলি, তোর জন্য কেউ এসব কিছু করে নাই। গ্রামের লোক এক বাক্যে বলতে লাগলো, তাহাতে আর সন্দেহ কি? অন্য পাপ, বাপরে, এর কি আর প্রাশ্চিত্য আছে? অর্থাৎ অন্য পাপের আর কোনো প্রাশ্চিত্য নাই। বিলাসীর আত্মহত্যা ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হইল। আমি প্রায় ভাবি এই অপরাধ হয়তো তাহারা উভয় করিয়াছে, কিন্তু মৃত্যুঞ্জয় পল্লী গ্রামেরই ছেলে, পাড়া গায়ে তেলে জলেই তো মানুষ, অর্থাৎ এই তেলে জলে এই গ্রামেই তো সে বড় হয়েছে। তবুও এত বড় সাহসের কাজ প্রবৃত্ত করিয়াছিলাম, তাহাকে যে বস্তুটি সেটা কেউই কারো চোখে দেখিয়া পাইল না। অর্থাৎ সে যে ভালোবাসার তারা এটা করলো সেটা তাদের কারোই চোখে বললো না। আমার মনে হয় যে দেশে নরনারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করিয়া বিবাহ করার রীতি নাই, একজন আরেকজনের মন জয় করে একজন আরেকজনকে বিয়ে করবে, এই রীতি যেখানে নাই, হ্যাঁ, বরঞ্চ তাহা নিন্দার সামগ্রী, বরং এটা নিন্দা করে। মানুষ প্রেম করে একজন আরেকজন পছন্দ করলে নিন্দা করে। এদেশের নরনারী আশা করিবার সৌভাগ্য, আকাঙ্ক্ষা করিবার ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য বঞ্চিত, যাহাদের জয়ের গর্ব, পরাজয়ের ব্যথা কোনোটাতেই জীবনে একটিবার বহন করিতে হয় না, যাহাদের ভুল করিবার দুঃখ আর ভুল না করিবার আত্মপ্রসাদ কিছুরই বালাই নাই, যাহাদের প্রাচীর এবং বহুদর্শী বিজ্ঞ সমাজ সর্বপ্রঙ্গের হাঙ্গামা হচ্ছে ঝামেলা হয়তো অত্যন্ত সাবধানে দেশের লোকের তফাৎ করিয়া আজীবন। এখানে একটা তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে না। অর্থাৎ এখানে বলছে তারা তাই বিবাহ ব্যাপারটা যাদের কাছে নিছক কন্ট্রাক্ট, মানে বিবাহ যাদের কাছে শুধুই একটা চুক্তি, যে দেখলাম বিয়ে করাই দিলাম একটা চুক্তির মতো, সে যতই কেননা বৈদিক মন্ত্র ডকুমেন্ট মানে কি দলিল পাকা করা হোক, সে দেশের লোকের সাধ্য নাই মৃত্যুঞ্জয়ের অন্য পাপের কারণ বোঝে। অর্থাৎ যারা মনে করে বিয়ে একটা দলিল, বিয়ে একটা চুক্তি, তারা মৃত্যুঞ্জয়ের এই অন্য পাপ তারা বুঝবে না। বিলাসীকে যাহারা পরিহাস করিয়াছিল তাহারা সকলেই সাধু গৃহস্থ, অর্থাৎ খুব ভালো গৃহস্থ। এরপর বলছে কি সাধী গৃহিণী, অর্থাৎ সাধু গৃহস্থ, এটার স্ত্রীলিঙ্গ হচ্ছে সাধী গৃহিণী। তো এই প্রশ্নটা একটু সলভ করো তো, দেখো পারো কিনা। হিন্দুদের যাদেরকে আগুনে পুরাইতো পরে কবর দেওয়া হয়, তাই না? এখন আগুনে পুরাই তার মানে ভাষায় দেওয়া হয় না, আগুনে পুরাই কবর দেওয়া হয়, ওইটাই বলছে। আমার বই বের হলে জানাবো, তখন পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে এটা কি হবে বলতো? দুঃখ, যাদের ভুল করিবার দুঃখ আর ভুল না করিবার আত্মপ্রসাদ, খুব ইম্পর্টেন্ট লাইন। প্রশ্নগুলো সলভ করাচ্ছি না এই কারণে, তোমাদেরকে বলেই দিই, এই প্রশ্নগুলোতে এই যে এই সাইনটা মানে হচ্ছে উত্তর, তো এটা অলরেডি উত্তর দেওয়া আছে, এই জন্য এগুলো তোমাদেরকে দিয়ে সলভ করাচ্ছি না। অক্ষয় সতী লোক তাহা সবাই পাইবেন আমি জানি, কিন্তু সেই সাপুরে মেয়ে যখন একটি পীড়িত সজ্জাগত, পীড়িত মানে হচ্ছে অসুস্থ, পীড়িত সজ্জাগত কি পীড়িত সজ্জাগত লোকের তিল তিল করিয়া জয় করিয়াছে, তখন তাহাদের গৌরব করা মাত্র আদি ইহার চোখে কেউই দেখিল না। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই তুচ্ছ মানুষ, কিন্তু তার হৃদয় জয় করিবার আনন্দটা তুচ্ছ নয়, সে সম্পদ অকিঞ্চন নয়। অর্থাৎ সে হয়তো তুচ্ছ মানুষ, কিন্তু তার হৃদয় জয় করছে, এটা কিন্তু মোটেই ছোট নয়। এই বস্তুটা বলতে ভালোবাসা। একজন একটাকে প্রশ্ন করছিল ক্লাসের প্রথমে যে এই বস্তুটা দ্বারা কি বুঝাইছে, এই বস্তুটা দ্বারা বুঝাইছে ভালোবাসা। এই বস্তুটা এই দেশের লোকের পক্ষে বুঝা ওঠা কঠিন। অর্থাৎ এই ভালোবাসাটা এটা সবাই এদেশের মানুষ বুঝবে না। তুমি কাউকে ভালোবাসছো, ভালোবাসলেই বলবে আইসে নিজে খাইতে পারে না, হ্যাঁ পাশাই জোটে না, তাই না, আছে না? এখন আবার আরেকজনের লগে করছে প্রেম ভালোবাসা, টাকা না থাকলে ভালোবাসা ঝামেলা দিয়ে পালাইবো, বলে না? তার মানে আমি ভালোবাসাকে প্রমোট করতেছি না, আমি মোটেই ভালোবাসা প্রেম ভালোবাসা আমি পার্সোনালি আমি প্রমোট করি না। এটার অনেক মানে ব্যাড ইফেক্ট আছে, প্রেম করা ইয়ে করা। যদিও তোমরা অনেকেই করো, আই নো, এটার সাথে তোমরা অনেকেই জড়িত, প্রেমের সাথে ভালোবাসার সাথে, একজন আরেকজনের হাত কেটে নাম লিখো, করো না? এগুলা করো। আমার ইন্টারের ব্যাচে পোলাপাইন পালাই যায়, ইন্টার ব্যাচ। তখন আমি খুব সম্ভবত বয়স তখন আমার কত অল্প, ধরো তোমার 20 বছর, তখন আমি একটা একাডেমিক কোচিং এ পড়াইতাম। আমি ক্লাসে গেলে আমি তো মানে তখন তো ধরো যখন আমার বয়স 20 বছর, তখন আমি যথেষ্ট মানে ইয়াং অ্যান্ড হ্যান্ডসাম, এখনো হ্যান্ডসাম, বাট তখন তারও বেশি হ্যান্ডসাম ছিলাম। তোমরা তো আমার চেহারা দেখে বুঝতে পারছো। তা আমি ক্লাস নিয়ে তখন আমি মেসে ছিলাম, মেসে গিয়ে ঘুমাইতেছি। আমার কল দিলে এক আন্টি কল দিয়ে বললো যে আমার মেয়ে কই। আমি বললাম সরি, আপনার মেয়ে কই, আপনি কে? বললো আমি মেয়ে কোচিং এ স্টুডেন্ট আপনার ক্লাসে, আমার মেয়ে তো বাসায় আসে নাই। তাই আমি বললাম বাসায় আসে নাই মানে সেটা আমি কিভাবে জানি আপনার মেয়ে বাসায় আসে নাই? তা আমি কিভাবে জানি, আমাকে কেন বলতেছে? বলছে আপনার ক্লাস থেকে চলে গেছে। আমি বলছি আমার ক্লাস থেকে চলে গেছে, ওই মেয়ে তো যাওয়ার আগে বলছে যে আমার আম্মু অসুস্থ ওই জন্য গেছে, আপনি অসুস্থ ওই জন্য গেছে। বলছে আপনি আমার মেয়েরে যাইতে দিচ্ছেন কেন? আমার মেয়ে কোথায় আছে আপনি বলেন, আপনি জানেন। ওমা, মানে
আমার চেহারা শুধু সুন্দর না, মানে সবাই তো তখন আমি যথেষ্ট ইয়াং, এখনো তো ইয়াং, তখন আর বয়স কম ছিল, গুলুমুলু ছিল, মানে সবাই বাপ মারা মনে করে যে আমার ইয়ে করে না। এটা সুন্দর ছেলে থাকলে যেরকম হয়, এটা ডিস্টার্ব করে দেখি, হ্যাঁ সবাই চায় আন্টিরা। এখন আমার ফোন করে, পরে মেয়ের খোঁজ খবর নাই, এর বাপ মা আমার ফোন করে উল্টা পাল্টা কথাবার্তা, আমি নাকি এর মেয়ে, আমি আমার বাসা করি। আমি বললাম আমার বাসা আসে না, হেরা আমার বাসায় আসতে চাইতেছে, মানে আমার বাসায় হের মেয়ে আসে, এটা কোন ধরনের কথা? আমি বললাম আন্টি আমি মেসে থাকি, আপনি কেমনে আসবেন? আমার কথা বিশ্বাসই করেন। পরে 7 দিন পর খবর পাওয়া গেছে যে তার মেয়ে একটা মানবিক কাজে এই আরেক ছেলের সাথে কোন একটা মানবিক কাজে চলে গেছে। পরে আবার সেই মানবিক কাজ ইস্তফা দিয়ে তারা আসছে। এখন তো এটাই বলছে এই ভালোবাসা, তখন মানে একটা মেয়ে পড়তো তখন ইয়েতে নাইনের মেয়ে এই কাজে চলে গেছে। ভালোবাসা, এইটা হচ্ছে ভালোবাসা। তো এই ভালোবাসা নিয়ে আসলে অনেক কথাবার্তা বলা যায়, যে ভালোবাসার আসলে মানে পক্ষে বিপক্ষে অনেক লজিক আছে, কিন্তু সব লজিককে আসলে দামাচাপা দিয়ে এই ভালোবাসার আসলে কোনো মানে ফ্যাসিলিটি নেই। তুমি পক্ষে অনেক গুণগান গাইতে পারো, প্রেম করলে এটা ওইটা, কিন্তু দিন শেষ এক জায়গাতে গিয়ে তুমি ধরা খাবা যে প্রেম না করাই উত্তম। তো যেগুলো নিয়ে আরো কথাবার্তা বলতে গেলে আসলে অনেক সময় চলে যায়, আমি বলবো আস্তে ধীরে। তারপর বলছে আমি বুদেব বাবু, এই বুদেব বাবু তিনি আসলে কুসংস্কারের বিরুদ্ধে লিখেছেন। আমি বুদেব বাবুর পারিবারিক প্রবন্ধের দোষ দিব না, আমি শাস্ত্রীয় তথা বিধিনিষেধ ব্যবস্থার নিন্দা করিব না, করিলে মুখের উপর করা জবাব যাহারা বলিবেন। এই হিন্দু সমাজে তাহাদের নির্ভুল বিধি ব্যবস্থার জোরেই অত শতাব্দী অতগুলো বিপ্লবের মধ্যে বাঁচিয়াছে, আমি তাহাদের অতিশয় ভক্তি করি, প্রতি উত্তরে আমি কখনোই বলিব না। এরপর বলছে টিকে থাকাই চরম সার্থকতা নয়, মানে টিকে থাকলাম এটাই সার্থকতা নয়। অতিকায় হস্তি, অতিকায় মানে বড়, হস্তি মানে হাতি, অতিকায় হস্তি লোপ পাইয়াছে, অর্থাৎ দেখবা হাতি কিন্তু নাই, হাতি খুব কম না, তুমি বাইর হও হাতি পাবা না, কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে। কিন্তু দেখো তেলাপোকা কিন্তু তোমার ঘরেই আছে। আমি শুধু এই বলিব বড়লোক নন্দ গোপালটির মতো দিবারাত্রি চোখে চোখে এবং কোলে কোলে রাখিলে যে সে ভেষ্টি থাকিবে তাহাতে কোনো সন্দেহ নাই, কিন্তু একেবারেই তেলাপোকাটির মতো বাঁচিয়ে রাখার চেয়ে একাধবার কোল হইতে নামিয়া আরো 5 জন মানুষের মতো 2-1 পা হাঁটিতে দিলেই পাশ্চিত্য করার মতো পাপ হয় না। তো এই প্রবন্ধের আসলে মূল বিষয়বস্তুটা হচ্ছে জাতিভেদ, জাতি যে জাতিতে পার্থক্য, এগুলোই মূলত এখানে আসলে দেখানো হয়েছে। তো আমরা একটু প্রশ্ন সলভে যাই, প্রশ্ন সলভের দিকে একটু যাই, দেখি যে প্রশ্নগুলো সলভ করতে পারি কিনা। বিলাসী আত্মহত্যার কারণ কি? ঢাকা বোর্ড 2024 বলো তো কি হবে উত্তর? বলো, এটা দেখো ঢাকা বোর্ড 2024 একদম রিটেন মানে রিসেন্ট প্রশ্নগুলো। তাহলে বিলাসীর আত্মহত্যার কারণ ছিল স্বামী শোক। হ্যাঁ, সে স্বামী শোক, স্বামী মারা গেছে, এই শোকটা আসলে সে পারে নাই কাটিয়ে উঠতে। তার মানে এটা ঠিক আছে, এক হবে। ভালোবাসাকে জীবন্ত রাখতে, এখন মরে গেলে কি ভালোবাসা জীবন্ত থাকে? বেঁচে থাকলে ভালোবাসা জীবন্ত থাকে না, এরকম না, সেটা হবে না। এখন অনেকে বলবা যে 3 নাম্বারও হবে না। আচ্ছা ধরলাম 3 নাম্বার হবে না, দেখো আমি তোমাদেরকে টেকনিকটা শেখাচ্ছি। 2 নাম্বার তো হবেই না, এটা তো কনফার্ম। এখন দেখো তো শুধু একটি উত্তর আছে নাই। এখন দেখো যদি 2 নাম্বার হয় না, 2 নাম্বার হবেই না, তার মানে এটা বাদ। 2 নাম্বার হবে না, তার মানে এটা বাদ। 2 নাম্বার হবে না, তার মানে এটা বাদ। তার মানে আছে 2 নাম্বার ছাড়া আছে কিন্তু সি নাম্বার। কথা বুঝতে পারছো? তাহলে উত্তর হচ্ছে এখানে সি। এখন দেখো নিষ্ঠুর সমাজ ব্যবস্থা, হ্যাঁ ঠিক আছে, এখানে নিষ্ঠুর একটা সমাজ ব্যবস্থা। বিলাসী আমরা দেখলাম যে মৃত্যুঞ্জয় মারা গেল, তখন এটা নিয়েও সবাই কি করলো, ঠাট্টা তামাশা করলো। তার মানে ঠিক আছে, এটার উত্তর কি হবে বলতো? 1 আর 3। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো বলতো? মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? রাজশাহী বোর্ড 2024। তো এটা কি হবে বলতো? 3rd ক্লাস, মানে 8ম শ্রেণী। বিলাসী গল্পের সমাজ চিত্রে প্রধানত কোন দিকটি ফুটে উঠেছে বলতো? কোন দিকটি ফুটে উঠেছে? এটা রাজশাহী বোর্ড 2024 আসছে, যে জাতিভেদ প্রথা, পরশ্রী কাতরতা, নিষ্ঠুরতা, অকৃতজ্ঞতা। বলতো কি হবে? বিলাসী গল্পে সমাজ চিত্রে প্রধানত কোন দিকটি ফুটে উঠেছে? জাতিভেদ প্রথা, এটাই। হ্যাঁ, জাতিভেদ প্রথা। জাতিভেদ প্রথা মানে কি? মানে জাতিতে জাতিতে পার্থক্য, ভেদাভেদ। আচ্ছা ফাইন, এইবার আসো আমরা একটু দেখি। এটা আসছে চট্টগ্রাম বোর্ড 2024। এখানে বলছে যে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত মুমূর্ষ হাসানকে রক্ত দিল জেলেপল্লীর হরিশঙ্কর। এই হরিশঙ্কর সে জেলেপল্লী মানে হচ্ছে যারা মানে মাছ ধরে।
হাসানের বাবা এতে রেগে যান। হাসানের বাবার কথা হলো যে নিচু বংশের এই হরিশ শঙ্কর সে কেন আমার ছেলেকে রক্ত দিবে? জেলের রক্ত আমার শরীরে, সন্তানের শরীরে, এটা কি হয়? এর থেকে ভালো আমার ছেলে মরে যেত, এটাই ভালো। তুই মরে যেতি, কিন্তু জেলের রক্ত কেন নিলি? এখানে আমরা একটু দেখি, বলছে যে উদ্দীপক হরিশঙ্কর বিলাসী গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয়? তাহলে হরিশঙ্কর নিচু বংশের মানুষ হয়ে সে কি করলো? রক্ত দিল। আর বিলাসী গল্পে বিলাসী নিচু বংশের মেয়ে হয়ে কাকে? নারাকে, সরি, মৃত্যুঞ্জয়কে সুস্থ করলো। তার মানে উত্তর হবে কি বলো? বিলাসী। উদ্দীপকে বিলাসী গল্পের কোন বাস্তবতাটি প্রতিফলিত হয়েছে? তাহলে বিলাসী গল্পের কোন বাস্তবতাটি? এটাও পারবা, জাতিভেদ। বরিশাল বোর্ড 2024। আর কায়েতের ছেলের সঙ্গে সাপুরে মেয়ের নিকা, এ কেমন কথা? এই যে আজকেই পড়াইলাম। আর কায়েতের ছেলের সঙ্গে সাপুরে মেয়ের নিকা, এই কেমন কথা বলতো? এটা হচ্ছে হাসিয়ে উড়াইবের কথা। মনে আছে? আজকেই পড়াইছিলাম। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় চিকিৎসা করে কে? মৃত্যুঞ্জয় চিকিৎসা কে করে বলতো? এখন মৃত্যুঞ্জয় মানে মূলত চিকিৎসা বলতে এখানে বোঝানো হচ্ছে সেবা। সেবা করে দুইজন, একটা হচ্ছে কে বলতো? এই প্রশ্নটা সলভ করে দেখি। তাহলে এটার উত্তর হচ্ছে কি? বুড়ো মালো। বুড়ো মালো আর তার মেয়ে বিলাসী। তো বিলাসী তো এখানে আমাদের উত্তর নাই। বলিলাম পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। উক্তিটিতে নেরার যে মনোভাব প্রকাশ পেয়েছে, মানে পৌঁছে দিতে হবে না, তুমি শুধু কি দাও? মানে যখন ওই যে নেরা যখন বললো, বিলাসী যখন বললো যে তোমাকে পৌঁছে দিতে হবে, তখন নেরা বললো যে মেয়ে মানুষ আমাকে এটা জিজ্ঞেস করে। সুতরাং এটার উত্তর হচ্ছে কি বলতো? আত্মসম্মান। এটার উত্তর আত্মসম্মান। হ্যাঁ, ভীরুতা হবে না মানে ভয় পাওয়া, ভয় পেয়ে সে কথা বলছে এরকম না। সাহসিকতা হবে না মানে সে অনেক সাহসী, এরকম না। সে সাহসী না, মোটেই সাহসী না, বরং সে মানে বাতিটা নিয়ে নিজে হেঁটে হেঁটে যেতে সে ভয় পাইছে, তাই না? আশঙ্কা, আশঙ্কা তো হবে না। আশঙ্কা মানে কি বলো? সম্ভাবনা, মানে ঘটতে পারে এরকম কিছু। সো এটার উত্তর হবে আত্মসম্মান, কিন্তু এটার উত্তর ইহা আরেকটি শক্তি। এই শক্তি দ্বারা কি বোঝানো হয়েছে? এই যে দেখো, ভালোবাসা। হ্যাঁ, দেখছো 2023 প্রশ্ন আসছে। রোগা মানুষ সমস্ত রাত না খেয়ে থাকবে, কোন খাবারের কথা বলেছে বলো তো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলো, রোগা মানুষ সমস্ত রাত না খেয়ে থাকবে, এটা দ্বারা বোঝানো হচ্ছে কি? রুটি। ওই যে বললাম যে বিলাসী রুটি বানাচ্ছিল। বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত? একদম প্রথম ক্লাসে বলছি, বিলাসী ভারতী। বিলাসী ভারতী বৈশাখ, বিলাসী ভারতী বৈশাখ। বিলাসী গল্পের ভারতী পত্রিকায় বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়। বিলাসী গল্পে বিলাসী কিসের প্রতীক? বিলাসী প্রেম নিষ্ঠার প্রতীক। ঠিক আছে, আচ্ছা, এটাও পারবা। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত গ্রন্থ কি? এটা লেখক পরিচিতি থেকে আসছে। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম। এই সুনাম কোন অর্থে? এটা তোমাদেরকে বলছে যে দুর্নাম অর্থে, মানে সে অনেক কাজ করতো, অনেক মানুষের খাওয়াইতো, কিন্তু তবুও গ্রামের মধ্যে তার দুর্নাম ছিল। তো হোপফুলি এইভাবে আমি যেভাবে পড়াইছি তোমরা নিজেরাই দেখছো যে আসলে এমসিকিউ গুলো একটু যদি ভালো করে যদি মানে তোমরা যদি দেখো, তাহলে আমার মনে হয় যে আসলে মানে এটা কোনো কঠিন কিছু না। আমরা একটু সৃজনশীল দেখি। এখানে একটা মালোর কথা বলছে, যে মালো হচ্ছে সৌদামিনী মালো। এই সৌদামিনী মালো সে স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে দানি জমি, বসত বাড়ি, মানে বিভিন্ন জমি, এরপর হচ্ছে বসত বাড়ি, পুকুর সহ কয়েক একর সম্পদের মালিক। এই সম্পত্তির উপর নজর পড়ে সৌদামিনীর জ্ঞাতি দেওয়ার মনোরঞ্জন। সৌদামিনীর সম্পত্তি দখলের জন্য সে নানা কৌশল অবলম্বন করে। একবার সৌদামিনী দুর্ভিক্ষের সময় ধান ক্ষেতের পাশে একটি মানব শিশু খুঁজে পায়। এই সৌদামিনী মানে দুর্ভিক্ষের সময়, যখন মানে একেবারে খাবারের সংকট, তখন একটা মানব শিশু সে খুঁজে পায়। মানে মানব শিশু খুঁজে পায় বলতে কারণ এটা হইতে পারে যে দুর্ভিক্ষের সময় কি হইলো? দুর্ভিক্ষের সময় মানুষ নিজেই খাইতে পারতেছে না, এই বাচ্চা ছেলেরা কিভাবে খাওয়াবে? মা তার সন্তানকে ধান ক্ষেতের পাশে রেখে গেছে। 1 নাম্বার 2 হইতে পারে ওই যে মানবিক কাজের ফসল মানব শিশু, এই জন্য শিশুকে কি করছে? কোথাও রেখে দিয়ে, মানবিক কাজের ফসল, এই জন্য হইতে পারে। তো যেটাই হোক, তো এই অসহায় অসুস্থ শিশুটিকে সে তুলে এনে পরম যত্নে আপন করে সন্তানের মতো লালন করে। মনোরঞ্জন সৌদামিনীকে সমাজচ্যুত করতে প্রচার করে যে নমশূদ্রের ঘরে ব্রাহ্মণ সন্তান পালিত হচ্ছে, অর্থাৎ নমশূদ্র এইদের ঘরে ব্রাহ্মণের ছেলে পালিত হচ্ছে, এটা মানা যায় না, এই জন্য মহাপাপ, হিন্দু সমাজে জাত ধর্ম শেষ। এই যে তার মানে এখানে আমরা সৌদামিনী কার চরিত্রে দেখলাম? বিলাসীর চরিত্রে। আর মনোরঞ্জনকে দেখলাম জ্ঞাতি খুড়ার চরিত্রে। ওকে, বিলাসী গল্পের গণনাকারীকে নেরা, মৃত্যুঞ্জয় জাতি বিসর্জন
এটা তো উত্তর পারবা না। এরা মৃত্যুঞ্জয় জাতি বিসর্জনের কারণ কি? মৃত্যুঞ্জয় জাতি বিসর্জনের কারণ কি? যে সে সাপুরে মেয়ে বিলাসীকে বিবাহ করে, এবং বিবাহ করে যখন সমাজের মানুষজন যখন তাকে সমাজচ্যুত করে, তখন সে সেখানে গিয়ে মালোপাড়াতে গিয়ে তার স্ত্রী বিলাসীকে নিয়ে সে বাস করে। এভাবেই সে নিজের জাত বিসর্জন দিয়ে সাপুরে জাত সে কি করে গ্রহণ করে। সৌদামিনীর চরিত্র বৈশিষ্ট্যগত দিক থেকে বিলাসীর চরিত্রের সঙ্গে মিল পাওয়া যায়। ব্যাখ্যা করে, হ্যাঁ আমরা দেখেছি সৌদামিনী সে কি ছিল, সে মূলত নির্যাতনের শিকার হয়েছে, সে মূলত তার নামে মূলত অপবাদ দেওয়া হয়েছে। আবার আমরা বিলাসী গল্পে বিলাসীর চরিত্রের ভিতরেও দেখি তাকে নির্যাতন করা হয়েছে, তাকে তার জ্ঞাতিখুড়া এবং গ্রামের 10-12 জন মিলে তাকে গ্রাম থেকে টেনে হিসেবে বের করে দেওয়া হয়েছে, এবং তার নামে কি করা হয়েছে, তাকে অপবাদ দেওয়া হয়েছে যে কায়স্থের ছেলে সাপুরে মেয়েকে বিবাহ করে। তার মানে বৈশিষ্ট্যগত দিক থেকে মিল আছে। মনোরঞ্জন যারা বিলাসী গল্পে খুড়ার প্রতিচ্ছবি, ঠিক আছে। আমরা দেখলাম যে উদ্দীপক মনোরঞ্জন সে কি করে, সে সম্পদ দখল করতে চায়, সে সৌদামিনীর নামে মিথ্যা অপবাদ দেয়। একই রকম আমরা দেখলাম যে কি খুড়াও সেম, খুড়াও কি করে, নেড়ার মৃত্যুঞ্জয়ের যে সম্পদ, যে বাগান, সেই 20-25 বিঘা বাগান সে তার নিজের বলে হ্যাঁ দাবি করে, এবং সর্বশেষ সে কি করে মিথ্যা অপবাদ দেয় এবং গ্রামের মানুষদেরকে সে ক্ষিপ্ত করে তোলে। ফলে গ্রামের মানুষ সহ সে গিয়ে কি করে বিলাসীকে বের করে দেয়। ঠিক আছে, তাহলে কি বুঝতে পেরেছো? কথা কি বোঝা গেছে? কথা কি বুঝছো? আচ্ছা, বাংলাটা আসলে এরকমই। তুমি মানে এখানে আসলে আমি যদি একটু বলি বলতে কি ভাই, এটা মানে বলা লাগে এখানে মানে প্রত্যেকটা জিনিস এই মানে সাহিত্যটাই আসলে এরকম। আমরা তো এমনও সাহিত্য পড়ি, ধরো আমরা যখন আমাদের অনার্সে আমরা এমন অনেক সাহিত্য পড়ছি মানে যেই জিনিসটা আসলে ধরো নিজে মুখ দিয়ে উচ্চারণ করার মতো না, এরকম এতটাই অশালীন অসভ্য। মানে এইটা একটা সাহিত্যিকের, এইটা একটা আর্ট, এটাও সাহিত্যের একটা আর্ট যখন লিখে। এবং আমরা তোমরা দেখবা যে তোমরা একটা নাম নাই বলি তো দেখবা এমন অনেক আছে, একটা না অনেক আছে, দেখবা যে সাহিত্যের প্রতি লাইনের লাইনে দেখবা যে গালি, প্রতি লাইনে লাইনে একেবারে যেটা সচরাচর মানুষ নিজের খুব ক্লোজ বন্ধুকেও নিজে বলতে পারে না, এরকম গালিগুলো সাহিত্যের ভিতরে লেখা হয়। তো সাহিত্যটা আসলে এরকম করেই সাহিত্যিকরা লেখে। তুমি যদি সেই একেবারে প্রাচীন যুগ থেকে শুরু করো, প্রাচীন যুগের চর্যাপদ, সেই চর্যাপদের ভিতরে দেখবা যে সেখানেও দেখবা যে পরকীয়ার কথা উল্লেখ আছে, সেখানেও দেখবা যে পরকীয়ার বর্ণনা দেওয়া আছে নারী পুরুষের। এবং তুমি যদি দেখো মধ্যযুগের সাহিত্যের ভিতরে দেখো শ্রীকৃষ্ণ কীর্তন, সেখানেও দেখবা যে রাধা কৃষ্ণের প্রেমের লীলা বর্ণনা করা আছে, কৃষ্ণ কিভাবে রাধাকে জোরপূর্বক সম্ভোগ করে সেটা সেখানে বর্ণনা করা আছে। বৈষ্ণব পদাবলীর মধ্যে তুমি দেখবা যে সেখানেও তুমি দেখবা যে নরনারীর যে মিলনের যে আকাঙ্ক্ষা সেগুলো উল্লেখ করা আছে। এরকম সাহিত্য জিনিসটাই আসলে এরকম। সো এইটা ওইভাবেই আসলে লেখা হয়। সাহিত্য মানেই এইটা। বাংলা সাহিত্যের তুমি যদি দেখো যে অর্ধেকেরও বেশি জায়গা সেটা একেবারে এই জিনিসগুলোর উপর আসলে ডিপেন্ড করে আছে। এই জন্য সাহিত্যটা আসলে অন্যান্য সাবজেক্ট থেকে আলাদা, মানে সাহিত্য আলাদা জিনিস। এখন ব্যাকরণ পড়াতে গেলে কিন্তু এই কথাগুলো জীবনে আমি বলবো না, আর এগুলো ব্যাকরণ পড়াতে গেলে আসবেও না, বাট সাহিত্য পড়াতে গেলে এগুলো মাস্ট আসবে। ওকে, সেটাই হচ্ছে সাহিত্যের একটা আর্ট। ঠিক আছে, ঠিক আছে। তো এই জন্য আসলে মানে যারা দেখবা যে খুব ভালো মানে সাহিত্য নিয়ে তারাই পড়ে, যারা মানে দেখবা যে আমি ওরকম অনেককে দেখি মানে যারা দেখবা যে খুব বেশি সাহিত্য নিয়ে পড়ো, ওদের দেখবা যে চোখে লজ্জা শরম নাই। মানে যে কোনো কথা ধরো তুমি যেটা বলতে, নর্মাল মানুষ যেটা বলবে 10 বার চিন্তা করো, ও মনে করে যে ভরা মজলি সেটা বলে দিচ্ছে। কারণ কি? সাহিত্য পড়ছে, একটা প্রভাব তো মানুষের উপর পড়ে। দেখবে যে যারা সাহিত্য পড়ে ওরা দেখবে যে খুব তাড়াতাড়ি নাস্তিক হয়ে যায়, একটা প্রভাব তো মানুষের উপর পড়ে। তো সাহিত্যটা আসলে এরকম একটা জিনিস। এখন সাহিত্যের ক্লাস কিন্তু সাহিত্যের মতো হবে, সাহিত্যের ক্লাস কিন্তু তোমার ইংলিশের মতো হবে না, সাহিত্যের ক্লাস কিন্তু তোমার অন্য সাবজেক্টের মতো হবে না। তো সাহিত্য এটা অন্য জিনিস, সাহিত্য সাহিত্যই। তো সাহিত্যকে সাহিত্যের মতো করেই পড়তে হবে। সাহিত্যকে তুমি ফিজিক্স কেমিস্ট্রির মতো করে পড়লে হবে না, সাহিত্যকে ম্যাথের মতো করে ইংলিশের মতো করে পড়লে হবে না। কথা বুঝতে পারছো? তো ঠিক আছে, তাহলে ভালো থাকবা। হ্যাঁ, ভালো থাকবা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।